আমি ওই আইআইএমে জোকাতে গেছিলাম, আপনার হয়তো সবাইকে সমস্ত হেডমাস্টার যাবে আর কি, আমাদের স্কুল থেকে আমি গেছিলাম আর কি। তো ওখানে বলছে এটা হাইব্রিড এডুকেশন, যেটা বলছে অফলাইন এবং অনলাইন দুটো একসঙ্গে যদি কেউ, দুটোই চলবে, কিন্তু অফলাইন তো গুরুত্ব ডেফিনেটলি আছে, কারণ নাহলে অনলাইনে ওই ভাইব্রেশনটা আসে না। একটা ফিজিক্যাল মানুষ পড়াচ্ছে, তার একটা যে আলাদা কাছ থেকে সে শুনছে, তার একটা আলাদা ব্যাপার থাকে। এই যে হাইব্রিড এডুকেশন, এই ব্যাপারে আপনার কোনো মতামত আছে? হাইব্রিড কোনটা, মানে অফলাইন অনলাইনের মধ্যে বলছো? দুটো মিলে একসাথে, যেটাকে বলছে একসাথে কম্বিনেশন আর কি। কম্বিনেশন দরকার, কিন্তু মোবাইলে খুব শক্ত। মোবাইল তুমি দেখো, অনলাইন স্কুলে যে স্মার্ট বোর্ড, স্কুলে স্মার্ট ক্লাসরুম হচ্ছে বেস্ট, সেটা বেশ, আমি সেটা বলছি। স্কুলে যে স্মার্ট বোর্ড হচ্ছে, সে স্যারেরা পড়াচ্ছে, ও তার বাইরে সে রিলস দেখতে সুযোগ পাচ্ছে না। পাচ্ছে না। আর না, একটা ছোট্ট স্ক্রিনের উপরে অত সোজা তুমি একজন টিচার লেকচার দিচ্ছে না, সেটাকে তুমি, আমরা এই বয়সে এসে কতটুকু ধৈর্য রাখতে পারি? কিন্তু স্কুলে কিন্তু স্মার্ট বোর্ড আমাদের স্কুলে হচ্ছে, কিন্তু এটা মনে হয় বেশি ভালো। সরকার মানে এটাই চাচ্ছে, এইটা দরকার যে স্কুলে স্কুলে স্মার্ট ক্লাসরুম দরকার, স্যারেরা পড়াবে। অনেকটা ওই যেটা বলছিলাম, ছাত্ররা স্কুলে আসতে চাইছে না, এই আসতে না চাওয়ার ব্যাপারটাকেও কিন্তু অনেকটা ওভারকাম করা যাবে। স্মার্ট মানে আমাকে পরিকাঠামো দিতে হবে। মানে এটাও অস্বীকার করে তো আমার লাভ নেই, আমাকে আরো বেশি পরিকাঠামো দিতে হবে। পরিকাঠামো মানে তাকে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে আবার স্কুল ফিরবে অনেকটা হবে না। আগে আমরা গেছি বলেই এখন যাবে এমনটাও প্রত্যাশাগুলো তো চলবে না, যে আগে আমরা ধুলোমাটি খেলেছি, মেখেছি, খেলেছি, এখন চাইছে না অভিভাবকরা, তাহলে অভিভাবকরা যেমনটি চাইছে আমাকে তেমনটি আস্তে আস্তে শিফট করাতে হবে নিজেকে। ব্যাপারটা এখন কি চাই বলো তো, এখন তো আগে পুকুরে ঝাঁপ মারতো ওই ব্রিজের উপর থেকে দিয়ে সাঁতার শিখতো, আর এখন সুইমিং পুলে সাঁতার শিখতো। তো মানুষ এখন চাইছে সুইমিং পুলে সাঁতার শিখবে, মানুষ কিন্তু এটা চাইছে। আর ওই পুকুরে ডুব দিয়ে যে সাঁতারটা, ওটা ভাবছে যে কানের মধ্যে নোংরা আবর্জনা ঢুকে যাবে, বাচ্চারা আমার অসুস্থ হয়ে যাবে, এরকম চাইছে। মানে গার্জেন একবারে যে চাইছে না এটাও ভেবো না, কিন্তু কেন দেখো, অনেক অর্থ ব্যয় করে ভালো ভালো স্কুলে কিন্তু ভর্তি করার ঝোঁক আছে। কেন ঝোঁক আছে বলো তো? এই ভালো ভালো স্কুল কিন্তু খেলা দিচ্ছে, তো দিচ্ছে না, প্রয়োজন হলে খেলার সরঞ্জাম দিচ্ছে, খেলার স্পেস দিচ্ছে, মাঠ দিচ্ছে, বিখ্যাত খেলোয়াড়কে নিয়ে আসছে, তাহলে অভিভাবক চাইছে, তখন গিয়ে কিন্তু অভিভাবক ওই খেলাটা খেলুক চাইছে, মানে অভিভাবক চাইছে খেলার মাঠটাও হবে ইডেন গার্ডেন আর কি। কিন্তু এইটা চাইছে না, যেটা তোমাকে বলছিলাম, সাঁতার শিখবে সুন্দর পুলে, কিন্তু সাঁতারটা ওই পাটাবুকার ব্রিজ থেকে আমি ছোটবেলায় দেখেছি, বাচ্চা সব ছেলেরা লাফ মারতো, তাতে কানে ঢুকতো, নাকে ঢুকতো, অসুস্থ হতো। এখন বাবা মা চাইছে না, এখন যেটা চাইছে আমাদেরকে সেভাবে, সেটা আমার স্কুলের পরিষেবা ওইটা দিতে হবে, বুঝতে পেরেছ তো? স্কুলেও কোথাও ধুলো নেই, মাটি নেই, সব কংক্রিট হয়ে যাচ্ছে, এবং সুন্দর আমাকে জল দিতে হবে, সুন্দর পরিষেবা দিতে হবে, প্রয়োজনে আমাকে প্রয়োজনে এসি রুম দিতে হবে, দিতে হবে। বলবে মা বলছে, বাবা বলছে, আমার ছেলেটাকে আমি দুপুরবেলায় কেন পাঠাবো, আপনার স্কুলে গরম খুব, বাড়িতে আপনার স্কুলে গরমে গেছিল বলেই তো বিকালে আমার ছেলেটা অসুস্থ হয়ে গেল, আপনার দোতলায় ক্লাস শুনছে। সত্যিই তো তাই। এবার কেন হলো বলে, আমরা কি ক্লাস করিনি? ওই মা কি ক্লাস করেনি? করেছে। তিনি একসময় গরম খেয়েছেন, এখন আর খেতে দিচ্ছেন না, কেউই কারোর বাচ্চাকে এটা দিচ্ছে না, ফলে আমি তো দেবো কেন? এরকম একটা জায়গায় চলে এসেছে। তো আপনার স্কুলে কি স্মার্ট বোর্ড পরিকাঠামো? না, আমি পরিকাঠামো তো মাথার মধ্যে আছি, অবশ্যই চেষ্টা। আমাদের স্কুলে 5টা স্মার্ট বোর্ড পেয়েছে আর কি, এদিকে এসেছে স্মার্ট বোর্ড এখনো না, সরকারি লেভেল থেকে এখন আমি পাই, কোনো বন্ধ আসেনি, কিন্তু খুব শীঘ্রই আমার দরকার। কিন্তু প্রজেক্টর তো আছে, সেটা আছে, প্রজেক্টর আছে আর কি, আশা করি আস্তে আস্তে আসবে। স্মার্ট বোর্ড আসলে মনে হয় ছেলেমেয়েরা চাচ্ছে আর কি। আমারও একই মত, কর্মীর অভাব, কর্মী দরকার, শিক্ষকেরও যেমন অভাব আছে, এমনি করণিক বলো বা গ্রুপ ডি বলো, এই পোর্শনে আমার অতিরিক্ত কর্মী না থাকলে তো আমি ওই ব্যবস্থাটা করতে পারি না। মানে আমাকে তো টিচারকেও আমাকে দিতে হবে অনেক কিছু। আমি স্কুল চালাচ্ছি, তো টিচার যাবেন ক্লাসে, তিনি তো স্মার্ট ক্লাসরুমে ক্লাস করবেন বলে প্রজেক্টর নিয়ে যাবে, তাকে তো আমাকে ব্যবস্থা করে দিতে হবে না। তিনি যদি ক্লাসের টাইমে যদি প্রজেক্টর নিয়ে প্রজেক্টর ফিট করতে শুরু করেন, এবার তাহলে হচ্ছে না। তার মানে আমাকে পরিষেবা একটা বলি, আমি করিমপুরের ব্লকে বা ডোমকল ব্লকে অনেক স্কুলে কিন্তু ভালো ক্লাস হয়, আমি নাম করছি না, অনেক স্কুলে একদম 4:30 পর্যন্ত ক্লাস হয়, এবং সেখানে শিক্ষকের অপ্রত আছে, এটা বাস্তবকে মানতে হবে। গার্জেনরা সব ভুল বার্তা যায়, শিক্ষকের কিন্তু যদি কেউ একটু ভিতরে ঢুকে যদি স্টাডি করে, মানে বাইরে থেকে মন্তব্য না করে, যদি স্কুলে গিয়ে খোঁজ খবর নেয়, মাস্টার সাহেবদের বাড়িতে স্কুলে কতগুলো শিক্ষক আছে, কতগুলো ইউনিট আছে, আপনার কি প্রত্যেক ইউনিটে প্রত্যেকটা স্যার আছে, যদি খোঁজ নেয় কেউ একটু ডিপে গিয়ে, বাইরে থেকে মন্তব্য না করে, তাহলে দেখবে যে মানে অভাব আছে আর কি। সমস্ত ঘরে দেওয়ার মতো স্যার না আসলে পাওয়া যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেক স্কুলে, ডোমকল, আমি যে 2 এলাকায় থাকি, বাস করি এবং স্কুল করি, অনেক স্কুলে কিন্তু ভালো ক্লাস হয়, অনেক স্কুলে, তার মধ্যে কিন্তু জগন্নাথেও ভালো ক্লাস হয় আর কি। তো এটা একটা ভুল বার্তা যায় যে স্কুলে ক্লাস হয় না, এটা জেনারেল, মানে গার্জেনরা একটা জেনারেল করে দেয় ব্যাপারটা সহজ করে দেয় ব্যাপারটা, কিন্তু যদি গভীরে ভাবে, তো আপনার তো, আমি তো মানে একদম, আমার ছেলে স্কুলে পড়ে বলে জানি 8 পিরিয়ড কিন্তু হয়, হয়তো আমার স্কুলে প্রতিটা ক্লাস হয়। আমি তো বলেছি তোমাকে, বিশেষ কোনো কারণে হয়তো একটি ক্লাস পারলাম না, তাও আমার এমনটি হয় না সচরাচর। এটা 11-12তে গিয়ে অনেক সময় হয়, সবার শিক্ষক থাকে না, সাবজেক্টের আলাদা থাকে, এত নতুন নয়, কিন্তু আমাদের সময় ছিল, ইকোনমিক্স ছিল না, কারো ক্লাসটা অবজার্ভ ছিল, পাশে বসে থাকলো, এরকম ছিল, তাতে এমন কিছু না ক্ষতি হয়নি কারোর কিছু। আর নিচু ক্লাসগুলো 5 থেকে 10 কোনো ক্লাস, তো কোনো ক্লাস অফ যায় না, কোনো ক্লাস। এইটা অনেক সময় 11-12 ক্লাসের সঙ্গে এই ক্লাসটা গুলালে হবে না। আমি অভিভাবকদের জন্য যেটা দেখো, অভিভাবকদের সবসময় বোঝা উচিত এই একটা কথাই,
স্কুলে গেলে আমার 6টি ক্লাস হবে, 6টি বিভিন্ন বিষয়, 6টি বিভিন্ন দেখলাম যে 6টি বিষয় বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন শিক্ষকের কাছে শিখছি, এবং একই বিষয়ে দুটো শিক্ষক আসতে পারে, একই বিষয়ে দুটো শিক্ষক আসতে পারে। যে শিক্ষক ক্লাসে কি করেন, কাজ দিয়েছে, কাজ কেন কাজ দেবেন না কেন, শিক্ষক তো কাজই দেবেন। হ্যাঁ, কাজ দিয়ে সময় ছিল, হোমওয়ার্ক আমাদের ছিল না, আমরা গ্রীষ্মের ছুটির সময় 30টা হাতের লেখা নিয়ে সেটা তো শিক্ষারই অঙ্গ। অভিভাবকদের সঙ্গে বুঝতে হবে, স্কুলে পাঠাতেই হবে, শক্তপোক্ত করতে হবে তো বাচ্চাকে, বাচ্চা একটু শক্ত হবে তো জীবনে লড়বে কি করে, না হলে খুব মুশকিল হয়ে যাবে আগামী দিনে। আর আমি যদি একটা বিতর্কিত বিষয় একটু প্রসঙ্গ করি, যে স্কুলের সময়টা মানে টিউশনে থাকুক, আমি বলছি টিউশনি বিরোধিতা করছি না, থাকুক, কিন্তু তার একটা টাইম সকাল 6টা থেকে 10টা পর্যন্ত থাকুক, আবার বিকেল খেলাধুলো বাদ যাক 4:30 5টার পর থেকে রাত্রি 12টা পর্যন্ত থাকুক। কিন্তু স্কুলের যে সময় স্কুল শুরু হচ্ছে 10:30 থেকে 4:30, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই টাইমটাই না থাকাই ভালো। অবশ্যই আমার একদম, আপনি কি বলছেন ব্যাপারে? অবশ্যই আমাদের আমার যিনি হেডমাস্টার ছিলেন আমিনুল হক বিশ্বাস, আমি দীর্ঘদিন ছিলেন আর কি, তিনি কিন্তু এবারে খুব পড়া ছিলেন আর কি। যদি কোনো ছেলে বলতো যে আমি 3:30 সময় চলে যাবো আর কি, তাকে বলতো তুই স্কুলে আসবি না, আমি তোকে ছাড়বো না, হয় তুই স্কুলে আসবি আর তা নাহলে গেট কিন্তু খোলা হবে স্কুল যখন, তারপরে তোর টিউশনটাই মানবো না আমি, তুই বল আমার স্কুলে ক্লাস হচ্ছে না, আমি সেই ক্লাস তোকে দেবো, এক্সট্রা ক্লাস দেবো। যে আমার বিরুদ্ধে অভিযোগ করে স্যার আপনার এই বিজ্ঞানের ক্লাসটা হচ্ছে না, আমি অভিযোগটা নেবো, লিখিত অভিযোগ নেবো, আমি সেই বিষয়ে তোর চেষ্টা করবো ক্লাস নেওয়ার, কিন্তু তুই চলে যাবি সেটা আমি নেবো। এটা খুব আমাদের স্যার খুব মানতেন আর কি, আমারও তাই আর কি, যে এই টাইমটা মনে হয় সকলের আর কি সবার স্বার্থে মনে হয় এই টাইমটা ছেড়ে দেওয়া দরকার, তাহলে মানে ভালো হবে, সমাজের ভালো হবে। শুধু নম্বরটা বলে না, মানে সামগ্রিকভাবে কিন্তু একটা এলাকারও তো একটা ভাবা হয় যে সমাজ, এলাকা, স্কুলটা সেই সমাজেরই অংশ আর কি। এটা মনে হয় মানে এটা কি হয় যে এই যে ভালো ছেলেদের, আমি নাম করছি না, এরকম ঘটনার উদাহরণ, কাল্পনিক একটা ঘটনা বলছি আর কি, কাল্পনিক ঘটনা, ধরেন একটা জায়গায় হয়তো বেশ কিছু ভালো ছেলে জড়ো হচ্ছে আর কি, যে কোনো স্কুলের ক্ষেত্রে হতে পারে আর কি, দিয়ে তারা হয়তো পড়া শেষ করে তারা 9:30টার সময় তারা সবাই মিলে ঠিক করলো যে আজকে ওই ভালো ছেলেগুলো আজকে স্কুলে যাবে না, তারা কিন্তু কেউ স্কুলে যাচ্ছে না আর কি। এটা কিন্তু করিমপুর ডোমকল বলে না, গোটা পশ্চিমবঙ্গে কিন্তু এই ছবিটা আছে আর কি, এই ছবিটা আছে, কিন্তু এটা কিন্তু খুব বাজে একটা ব্যাপার আর কি, আমার নিজের পার্সোনাল মনে হয়। কারণ প্যারালাল এডুকেশন করুন তাহলে তো স্কুলটা উঠে যেত আর কি, স্কুলটা দীর্ঘদিন থেকে আছে, কিন্তু স্যারের স্কুলের 75 বছর হতে যাচ্ছে, এখন 100 বছরের পুরাতন স্কুল আছে, কিন্তু চলছে, কিন্তু এত বছর ধরে স্থায়িত্ব হয়ে আছে, পার্মানেন্ট হয়ে আছে, স্কুল থাকবেও এবং থাকবেই যুগ যুগ ধরে। এই প্যারালাল এডুকেশনটা হারিয়ে যাবে, কিন্তু যুগের সঙ্গে সঙ্গে হারিয়ে যাবে, কিন্তু স্কুলটা কিন্তু থেকে যাবে। আমার মনে হয় যে আমারও খুব, আমি খুব একটা আবেগপূর্ণ মানুষ, আমি চাকরি দীর্ঘদিন ধরে করছি, আমি স্কুল ভালোবাসি, প্রচুর স্কুলে গেছি নিজে, আমি প্রচুর, আমার ধোলাবাই বাড়ি ছিল, আমি সেখান মানে আমার বৈষ্ণবপাড়া গ্রামে বাড়ি ছিল, সেইখান থেকে তাদের বৈষ্ণবপাড়া গ্রামে বাড়ি, সেইখান থেকে ধরদা স্কুল যারা যেত, সেই নদী পার হয়ে, দীর্ঘ নদী পার হয়ে, তারা জানে কতটা তারা এই যে স্যার স্ট্রাগল করে, সবাই ভুক্তভোগী। বা 11-12 আমি জগন্নাথ স্কুলে বলছি, আমার 96-98 যে ব্যাচ আর কি, ওই এলাকার মধুরকুল, বাগডাঙ্গা, ওই সমস্ত এলাকার ছেলেমেয়েরা কিন্তু জগন্নাথ স্কুলে পড়তে আসতো, তারা কতটা পথ অতিক্রম করে তারা এই জগন্নাথ স্কুলে সায়েন্স পড়তে আসতো, কিন্তু তখন সায়েন্স মিলিয়ে 2-3টে স্কুলে পড়ানো হতো, ডোমকল বিটিতে হতো আর এইদিকে হতো আর কি, মাঝে কোনো স্কুলে সায়েন্স পড়ানো হতো না, তারা কিন্তু ওইখান থেকে পড়তে আসতো আর কি। তাহলে তারা কিন্তু ওই প্যারালাল এডুকেশন যায়নি, কিন্তু তারা এমন নয় তারা ডোমকলে টিউশন পড়তে গেছে, তারা কিন্তু ওই স্কুলে এসছে। কিন্তু আমার মনে হয় যে স্কুলটাকে সবার বাঁচানো দরকার, আপনার কি মনে হয় আর কি? অবশ্যই বললাম তো, গৃহ শিক্ষকতা বহুকাল থেকেই ছিল, থাকুক, আছে, থাকবে, তাদের সমস্যা কিছু নেই। মানুষ আরেকটু বেশি, আরেকটু বেটার এডুকেশন নেবে, ক্ষতি কি? হ্যাঁ, স্কুলটাই তাকে আসতেই হবে, এতে কোনো সমস্যা হয় না। সকালবেলায় টিউশন নিলে সন্ধ্যাবেলায় টিউশন, দুটো সময় পাচ্ছে। আমি তো বললাম 7টা সাবজেক্টে 7 × 14, আমি 7 দিন ভাগ করে দিচ্ছি, এতে সমস্যা থাকার কথা না। তার মানে আমি তোমাকে বললাম যে একটা বিষয়ে একাধিক শিক্ষক নিশ্চয়ই থাকবে, সেই জন্যই স্কুলটা মিস করতে হয়। কিন্তু এইটা আমার মনে হয় ঠিক না, স্কুলেই আসা উচিত। মানে জোর দিয়ে বলছি, কিন্তু স্কুল, আমি বলছি জোর দিয়ে বলছি, স্কুলে আসতেই হবে তাকে। শুধু মার্কশিটে কাগজের উপরে নম্বরটা বাড়ালে হবে না, জীবনের পথে একটু শক্তিশালী হতে হবে, নিজেকে একটু শক্ত করতে হবে। দশম এবং দ্বাদশের স্কুলে হওয়ার সংখ্যাটা একটু কম, এটা আমার স্কুলে দেখি, অন্যান্য পাশে পড়ছি সব স্কুলেই খোঁজ নিই আমি, সব জায়গাতেই তাই। এটা হয়তো অনেক সময় ভাবে দশম শ্রেণী তো, সামনে মাধ্যমিক পরীক্ষা, আমরা বাড়িতে একটু স্টাডি করবো, বাড়িতে স্টাডি করে রেজাল্টটা ভালো করতে হবে। সে কিছুদিন স্টাডির জন্য পড়া, স্কুল মিসটা আগেও ছিল না তা না, তবে এখন একটু বেশি হয়ে গেছে, অতিরিক্ত হয়েছে, চোখে পড়ছে আর কি, মানে ক্লাসটা শূন্য হয়ে ফাঁকা থাকছে, শূন্য হয়ে যাচ্ছে। এবার সেই ছেলেগুলো না আসলে স্যারদের পড়াতে একটু মোটিভেট সমস্যা হচ্ছে, যে ততটা নিজেকে তৈরি করে একটা আপডেট হয়ে রেডি করে ক্লাস নেওয়া, তো এরকম না যে প্রিপারেশন থাকে, প্রত্যেকটা একটা লেসন প্ল্যান থাকে, তো সেরকম ছেলে স্যাক্রিফাইসটা করতে পারছে না, কিছুটা রেজাল্ট খারাপ হলে মেনে নিতে হয়। কিন্তু ওই যে বলেছি যে স্কুলে আসলে একটা বাচ্চা যদি রোজ, আমি কিন্তু এটাও বলে দিচ্ছি জোরের সঙ্গে, একটা বাচ্চা যখন রোজ স্কুল যাবে, একটু তুলনামূলক কম টিউশন পড়বে, তার রেজাল্ট একটু খারাপ হতে পারে। অভিভাবককে এবং ছাত্রকে এটা মেনে নেওয়া শিখতে হয়। নম্বর একটু কম পাওয়া মানে জীবন যুদ্ধে হারিয়ে যাওয়া না,
নম্বর একটু কম পেয়েছে কি হয়েছে? আমি যেটা বলছি তাকে শক্ত হতে হবে, ভবিষ্যতের লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে, এটাই হচ্ছে কথা। আপনি তো এই প্রশ্ন দেবেন সাকসেস মানে আপনি আপনার সংজ্ঞা কি, সাকসেস মানে কি জানি বলেছেন, আর যদি একটু ব্যাখ্যা করে বলা যায়। আমি তো আগেই বলেছি তোমাকে, আমাকে লম্বা রেসের ঘোড়া হতে হবে, শর্ট রেসের না, আমি এটা পছন্দ করি না। লম্বা রেসের ঘোড়া মানে আমি জীবন যুদ্ধেও ঠিকঠাক করতে হবে। হ্যাঁ, আমাকে দীর্ঘদিন লড়তে হবে। আমার পিরিয়ডটাকে শর্ট করে নিলাম যে আমি এই 10 বছর লড়বো, তারপরে এত লড়া লড়েছি, সেই টিনি টট থেকে আমার যাত্রা শুরু, জানো কি থেকে? টিনি টট বলে না এখন বাচ্চাদের স্কুলগুলোকে, কি বলে, ওই প্রি প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুল, সেখান থেকে যাত্রা শুরু, সেখান থেকে ফার্স্ট দিয়ে আমার শুরু, সেখান থেকে আমাকে ফার্স্ট হতে হবে। এই দীর্ঘদিন চলছে, আমি তো ক্লান্ত হবই একদিন, হতেই হবে ক্লান্ত, হয় না আসলে। তো এবার আমি একদম শেষে চলে এসেছি। তো আপনি আপনার এর আগে আমি মিটিংয়ে শুনছিলাম যে আপনি স্কুলটাকে চান অবশ্যই একটা মডেল স্কুল। তো সেই সঙ্গে দু একটা কথা দিয়ে শেষ করবো আর কি। মডেল স্কুল বা আপনার যদি একটা ভাবনা থাকে মডেল স্কুল কিরকম ভাবছেন? আমি বললাম তো আমার 2000 ছাত্রকে আমাকে পরিষেবা দিতে হবে তো। আমরা কিন্তু আলোচনা করছিলাম শুধু এই ক্রিমি লেয়ারগুলোকে, ভালোগুলোকে নিয়ে, সবগুলোর জন্যই আমাকে ভাবতে হবে। সবাই স্কুলে আসছে, আমাকে কিন্তু সবার জন্য ভাবতে হবে, সবাই স্কুলে আসছে, সবার উপযোগী জিনিস আমাকে দিতে হবে। তাহলে স্কুলের সমস্ত কাঠামো আমাকে, প্রথম কথা ইনফ্রাস্ট্রাকচারের জায়গাটা আমাকে কিন্তু খুব সুন্দর রাখতে হবে। আমি যেটা তোমাকে বলছিলাম, আমাকে বাচ্চার সব জিনিসই তো খেয়াল রাখতে হচ্ছে, তাকে পড়াশুনো শুধু না, পড়াশোনা, তার খেলাধুলার দিক, সে এখানে এসে পরিষেবাগুলো, সে মিড ডে মিল খাচ্ছে সেটা ঠিকঠাক পাচ্ছে কিনা, সে পর্যাপ্ত জল পাচ্ছে কিনা গ্রীষ্মকালে, তার সব দিকে আমাকে দেখতে হচ্ছে। আমি 11-12 ক্লাসে সায়েন্সের ছেলেগুলোকে আমি জোর করে স্কুলে যে নিয়ে আসছি, তাদেরকে প্রতিদিন ক্লাস করাবো, স্কুলের গেটটা আমি বন্ধ রাখছি, তাকে আমাকে উন্নত ল্যাবরেটরি দিতে হবে। হ্যাঁ দিতে হবে, পরিষেবা দিতে হবে। আমার এই মুহূর্তে অতটা উন্নত নেই, কিন্তু আমার এটা তো বাসনা অবশ্যই যে আমার ল্যাবরেটরি হবে ঝকঝকে, সুন্দর ল্যাবরেটরি হবে, বাচ্চারা সেখানে শিখবে। ল্যাবরেটরি না শিখে তো সে কেমিস্ট্রি শিখতে পারবে না, ফিজিক্স শিখতে পারবে না, নম্বর পেতে পারে, আমি বলছি নম্বর পেতে পারে, কিন্তু শিক্ষাতে তার বিরাট রকম ঘাটতি থেকে যাবে কিন্তু ভবিষ্যতে গেলেও। তাহলে আমাকে উন্নত ল্যাবরেটরি, এমনকি ল্যাবরেটরিটা শুধু কিন্তু 11-12 জন্যই না, সিলেবাসে অন্তর্ভুক্ত আছে বলে নয়, অ্যাকচুয়ালি ল্যাবরেটরির ইউজটা আর 19 ক্লাস থেকে, অন্তত 8 থেকে 10 এদেরকেও আস্তে আস্তে ল্যাবরেটরি মুখী করতে হবে। এগুলো আমার দরকার তো। আমার স্কুলে, আমি এত বড় স্কুল, এত ভালো স্কুল, রেজাল্ট ভালো হয়, তাহলে আমার একটা গতানুগতিক পদার্থবিদ্যা, রসায়ন আর জীববিদ্যার ল্যাবরেটরি থাকবে, কেন গণিতের ল্যাবরেটরি থাকবে না কেন? এখানে ভালো উন্নত স্কুল তো একটা ম্যাথামেটিক্স ল্যাবরেটরি থাকবে তো অবশ্যই। এগুলো আমার সব চাহিদা। দেখি 75 ইয়ার্সকে আবর্ত করে যদি কিছু করে উঠতে পারি, কিছু করা যায়। তো এটাই আর কি। আরও আমি জগন্নাথ স্কুলের প্রাক্তনী আর কি, 11 পড়েছি আর কি। তো স্যার খুবই পজিটিভ আর কি, এবং আধুনিক মনস্ক আর কি, এবং উনি অভিজ্ঞতা আছে। আমি স্যার তো প্রথমেই শুনলাম আর কি বিভিন্ন স্কুলে, এবং ওই অফিসে ঢুকে যাওয়া মানে কাজ বোঝে আর কি। তো আশা করছি স্যারের হাত ধরে, এবং আমি, এটা আমার কথা না, এটা অনেকের মুখে আমি শুনেছি আর কি, যেটা আমি ওই কথাটাই কোট করছি, যে ক্যাপ্টেন ঠিক আছে, তো ক্যাপ্টেন ঠিক আছে, ক্যাপ্টেনের টিমও ঠিক আছে আর কি। আমি যতটুকু জানি জগন্নাথ স্কুল সম্পর্কে আর কি, যে দু এক জায়গায় ঘাটতি আছে, যে কটা শিক্ষক নেই, হয়তো ভাবছি পজিটিভ দিক হবে, শিক্ষক নিয়োগ হবে, তাহলে এই পদগুলো পূরণ হলে কিন্তু টিমও ঠিক হয়ে যাবে আর কি। একটা টিমও দুর্দান্ত টিম হবে, সেই টিমের ক্যাপ্টেনও ভালো, টিমও ভালো, তাহলে কিন্তু স্যার যেটা চাচ্ছে আর কি, যে স্যারের স্কুলের এরকম একটা ব্যাপার, তো সেই জায়গায় আশা করি পৌঁছানো যাবে। তাই কর্মবাস হিসেবে সেই দিকেই, রেজাল্ট ভালো নয়, একটা সামগ্রিক। আমার ক্লাস 10-এ দেখো, তোমার এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল 183 জন, 4টি ছেলে অকৃতকার্য হয়েছে, হতেই পারে। আমাকে তো এই 179টা ছেলের কথা ভাবতে হবে। আমি শুধুমাত্র আমার বিজ্ঞান শাখায় যে ছেলেগুলো ভর্তি হলো 30টা, তাদেরকে নিয়ে ভাবলে চলবে? বাকি 146 জন তো জীবনে বেরোবে, রাস্তায় বেরোবে, তাদেরকেও তো জীবনের পথে দাঁড় করে দেওয়ার মতন কিছু একটা আমাকে করে দিতে হবে। সবার কথাই ভাবতে হবে। মানে স্কুলটা সেরকম হবে, 2000 ছাত্রের স্কুল, 2000 জনই যেন জীবনে একটা জায়গা পায়। সেই রকম কোনো পরিকল্পনার মধ্যে কি আপনার কোনো স্পেসিফিক কোনো ব্যাপার আছে, ক্যারিয়ার কাউন্সিলিং বা তাদের ছাত্রদেরকে কোনো? এটা আমার ইনফ্রাস্ট্রাকচারের বড় অভাব আছে, এই জায়গাটা ওভারকাম করে এই চিন্তাগুলো। একটা অডিটোরিয়ামের অভাব আছে। হ্যাঁ, ওটা আছে। ক্যারিয়ার কাউন্সিলিং অবশ্যই এই যুগে করানো দরকার আছে। একটা অডিটোরিয়াম থাকলে সেটা দরকার, অভিভাবককে টাকা দিতে পারে, ওদেরকেও কাউন্সিলিং করা দরকার আমার মনে হয় আর কি। না, প্রত্যেক মানুষেরও কাউন্সিলর দরকার হয়ে যায়। আমরাও মানে অনেক সময় ভুল পথে চলি। আমি তো নিজে অভিভাবক, আমি তো পাজল হয়ে মাঝে মাঝে আমাকে দেখো কাউন্সিলিং করে ভালো বোঝায়, আমি তখন আবার মাথা ঠিক হয়ে যাবে। আবার দেখো এই বোঝানোটা খুব সমস্যা, আমি কার কাছে বুঝছি। হ্যাঁ, এটাই। মানে এটা কিন্তু বাচ্চাদের খুব সমস্যা হয়, কারণ বাচ্চারা স্কুলে মাস্টারমশাইয়ের কাছে বোঝে, বাইরে গৃহশিক্ষকের কাছে বোঝে, অভিভাবকের কাছে বোঝে, কাকু জেঠু মামা তাদের কাছে বোঝে। একটা ছোট বাচ্চা 5 রকম বুঝছে, তুমি এবার ভাবো দেখি সে কতটা পাজলটা, তার মাথার মধ্যে কতটা চাপ যায়। তাহলে সঠিক মানুষকে চেনা, যে সঠিক বুদ্ধিটা দিচ্ছে। আর তুমি যে এটা তো প্রচলিত কথাই, যে সঠিক পথে যেতে একটু কষ্ট স্ট্রাগল তো করতেই হবে। আমি প্রথমে ফল পাবো না, সঠিক পথে চলার ফল প্রথম চান্সে পাওয়া যায় না, এটা সময় লাগে, একটু সময় লাগুক না, সময় কোনো সমস্যা নেই, লাগুক সময়, কিন্তু মজবুত হোক, এটাই হচ্ছে ব্যাপার। তো এটাই আর কি। অনেক দীর্ঘ সাক্ষাৎকার হলো।